আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের জয়, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে হিসাব নিকাশ। পরিবেশ সংরক্ষণ নিশ্চিতে গাছ কাটলে 3 গুণ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটের উপর নির্ভরশীলতায় তাগিদ। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 7 উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোট, আগের 3 বারের মতো এবারও কম ভোটার উপস্থিতি। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ দলের অনুশীলন, ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচ দিয়ে ফিরতে প্রস্তুত। এবং জাতীয় সংসদে বাজেট পেশ হচ্ছে আগামীকাল, সামষ্টিক অর্থনীতি বাঁচাতে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের লোকসভা নির্বাচনের ফলে সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরই মধ্যে জোট সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। জোট সরকার গঠন নিয়ে এরই মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা করেছেন শরিকরা। পশ্চিমবঙ্গে জয় নিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছেন তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ভারতে 7 দফায় হওয়া লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছে 240টি আসন, 99টি আসন পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এএসপি পেয়েছে 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, তেলুগু দেশম পার্টি টিডিপি 16টি, জনতা দল জেডিইউ 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি এসপি 8টি ও শিবসেনা এসএইচএস 7টি আসনে জয় পেয়েছে। বেশ কয়েকটি আসনে জয় পেয়েছে অন্য দলগুলো। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মোট আসন সংখ্যা 293টি, 232টি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তবে এনডিএ জোটের কোনো শরিক বিজেপির সঙ্গে জোট সরকার গঠন না করতে চাইলে তৃতীয় দফায় ক্ষমতায় আসতে পারবেন না নরেন্দ্র মোদী। তাই জোট সরকার গঠনে কংগ্রেসও তোড়জোড় শুরু করেছে। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জয় পেয়েছে। তাই বিজেপিকে সরকার গঠন করতে এই দুদল ছাড়াও একাধিক এনডিএ শরিকের উপর নির্ভর করতে হবে। এখন তাদেরই উপরই নির্ভর করছে পরবর্তী ভারত সরকার কে হবেন। এজন্য এই দুই নেতার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে মোদীর বিজেপি। হালনা ছেড়ে সরকার গঠনের আশায় নীতিশ ও নাইডুর সঙ্গে দরবার করছে রাহুলের কংগ্রেস। তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী। বড়ে ফैसलों का एक नया अध्याय लिखेगा। বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে 42টি আসনের মধ্যে 29টি আসন পেয়েছে তৃণমূল। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। সরকার গঠন করতে 543টি আসনের মধ্যে প্রয়োজন 272টি আসন। এদিক থেকে নরেন্দ্র মোদীর জোট এনডিএ এগিয়ে থাকলেও জোট সরকারই শেষ ভরসা তার। সুব্রত গাইন, চ্যানেল আই। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি একটি গাছ কাটলে 3 গুণ গাছ লাগানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটের উপর নির্ভরশীল হতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে বসতি, বাড়ছে শিল্প কলকারখানা, আর এসব সমন্বয় করতে কমে যাচ্ছে ফসলি জমি ও গাছপালা, যার প্রভাব পড়ছে পরিবেশের উপর। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের মতো বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে এবছর পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024। এবার বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ
কনজারভেশন 2023 ও 24 পেয়েছেন 7 জন এবং বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার 2022-23 পেলেন 34 জন। পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সামাজিক বনরক্ষায় সুবিধাভোগীদের মাঝে আর্থিক লভ্যাংশ তুলে দেয়া হয়। সকল প্রাণী সুখী হোক। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং বন পুনঃপ্রতিষ্ঠার জন্য এবছর বর্ষা মৌসুমে 8,38,00,000 চারা রোপণ করা হবে। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমরা 1 কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ নিই। তবে বৃক্ষরোপণ তার থেকে অনেক বেশি শুরু হয়েছে। যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। আর ছাদ বাগান করা আর নিজে হাতে লাগানো তরি তরকারি ফল মূল এগুলি একটা কিছু নিজে হাতে লাগানো একটা গাছের যে ফল ধরে সে যদি আপনি নিজে নেন, আপনি দেখবেন তার তৃপ্তিটাই আলাদা। পরিবেশ রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ব্যক্তি পর্যায়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটের উপর নির্ভরশীল হতে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনও ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। সোনালী ব্যাগ, সেটা ইতিমধ্যেই আমাদের একজন সায়েন্টিস্ট মোবারক শাহ আবিষ্কার করেছেন। এই ধরনের শীট বা এই ধরনের প্রয়োজন জিনিস তৈরি করা, যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। আগুন সন্ত্রাসবাদে বিএনপি জামাত হাজার হাজার গাছ নষ্ট করেছিল উল্লেখ করে উন্নয়নের নামে যাতে পরিবেশের ক্ষতি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠনগুলো। আয়োজনে অংশ নিয়ে জাতীয়, অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনে পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই হবে। আলিম আল রাজির রিপোর্ট। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। বিশ্ব পরিবেশ দিবসের এমন প্রতিপাদ্য বলে দিচ্ছে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সভ্যতা। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ঢাকা, সাভার, গাজীপুর ও ভৈরবে বিশেষ কর্মসূচি হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবের আমলাপাড়ায় ভৈরব উদয়ন বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনে তুলে ধরা হয় পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দিবসের গুরুত্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণে গাজীপুরে পিরুজলি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় প্রাণ প্রকৃতি রক্ষার অপরিহার্যতা। ট্যানারি শ্রমিকদের অংশগ্রহণে সাভারে শোভাযাত্রা হয়েছে। এতে অংশ নেন 1.5 শতাধিক শ্রমিক। আয়োজনের অংশ হিসেবে নানা পরিবেশ সচেতনতামূলক বার্তায় রাজধানীতে র্যালি হয়েছে। চ্যানেল আই কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে আশপাশে সড়ক প্রদক্ষিণ শেষে আবার চ্যানেল আই কার্যালয় শেষ হয়। এতে অংশ নেন সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের অংশীজনরা। এনভায়রনমেন্টের যে অবস্থা দেখি, এটা এইভাবে চললে তো আমাদের পৃথিবীতে শীতের সময় শীত বাড়বে, গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে এবং প্রকৃতিই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমাদের যে মালিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারাও যেন তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আমাদের শ্রমজীবী ভাই বোনদের কথা মাথায় রেখে সেই জায়গাটা যেন আপনার পরিবেশ বান্ধব কর্মপরিবেশ তারা যেন করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এবং সেই জন্যে প্রত্যেকটা নাগরিকের আসলে সচেতনতা বৃদ্ধিটা একান্ত প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আজকের দিনে। তুলে ধরেন টেকসই উন্নয়নে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নির্মল, সুন্দর, সবুজ বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম
একটা সুস্থ সবল সুন্দর বাংলাদেশে বসবাস করবে। মা যখন থাকে না তখন কিন্তু মমতা দেওয়ার কেউ থাকে না। ঠিক তেমনি যখন পরিবেশকে আমরা অতিরিক্ত কনজিউম করে ফেলবো আর পরিবেশের ভালো দিকগুলোকে আর আমরা সংরক্ষণ করার চেষ্টা করব না, তখন কিন্তু আমরাই একসময় গিয়ে বিপদে পড়ব। দিবসটা শুধু একদিনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের দৈনন্দিন প্রতিদিনের কাজের মধ্যে যেন এই পরিবেশ প্রকৃতির কথাটা ভাবি, এবং এই যে আমাদের গাছপালা প্রাণী এবং জলাশয় এবং যাই আছে আমরা এগুলোকে যদি সংরক্ষণ না করি এবং এগুলোকে যদি রক্ষণাবেক্ষণ না করি, তাহলে যেটা হবে সেটা হলো এই পরিবেশ দুর্বিষহ হয়ে যাবে এবং আমাদের জীবনও দুর্বিষহ হয়ে যাবে। আজকে যত রোগ শোক যাই হচ্ছে সব কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছি না বলে। তো সুতরাং আমাদের নিজেদের জন্যই কিন্তু আমাদের কিন্তু সাবধান হতে হবে, সচেতন হতে হবে এবং এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। দূষণে কিন্তু আজকে বাংলাদেশ জর্জরিত। সুতরাং বাংলাদেশকে ভালো রাখতে হলে আমাদের সবার সচেতন হতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পরিবেশই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেন তারা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আগের 3 ধাপের মতো চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। 60 উপজেলায় ভোট ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কয়েকটি কেন্দ্রে ইভিএমের সমস্যার কারণে অনেকে ভোট দিতে পারেননি। রংপুরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ভোট চলছে। তারাগঞ্জের ডাঙ্গিরহাট স্কুল ও কলেজ কেন্দ্র থেকে নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছেন মেরিনা লাভলি। মেরিনা, ভোট শেষ হতে তো আর 2 ঘন্টা বাকি, এখন কেন্দ্রের কি অবস্থা দেখছেন? যেমন বলছিলেন যে সকালের দিকে কিছুটা ভোটারের সরব উপস্থিতি থাকেন, বর্তমানে কিন্তু অনেকটা বলবো কারণ 2-1 করে বিচ্ছিন্নভাবে আসছেন ভোটাররা, তারা ভোট দিয়ে যাচ্ছেন। আপনাকে বলি যে রংপুর এবং রংপুরের তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে মোট প্রার্থী হচ্ছে 20 জন এবং 20 জন প্রার্থীর মধ্যে বদরগঞ্জে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রিয়াঙ্কা, আপনাকে বলি যে এই কেন্দ্রে যেখানে আছি মোট ভোটার সংখ্যা এখানে রয়েছে, তো মোট ভোটার সংখ্যা এখানে রয়েছে 2900 এবং সেখানে এই পর্যন্ত ভোট পড়েছে 1414 এবং অফিসার রয়েছেন আমাকে বলতে ধন্যবাদ মেরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। ক্রিকেট খেলতে চায় আয়ারল্যান্ড। নিউ ইয়র্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। সপ্তাহখানেক আগে আইপিএল শেষ করেছে ভারতের তারকারা। আয়ারল্যান্ডের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে আছে রোহিত শর্মার দল। এছাড়া 2 দলের মুখোমুখি লড়াই কথা বলছে ভারতের পক্ষে। 7 ম্যাচের 7টিতেই জিতেছে ভারত। 9 জুন হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচ জিতে প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে চায় ভারত। এই মুহূর্তে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের অর্জনেই বেশি খুশি হন 38 বছর বয়সী এই ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও দ্য গ্রিন রেড স্টোরিতে। তথ্য জানাতে নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তানভীর আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, টি20 বিশ্বকাপ ঘিরে নতুন কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, শুরু করছি বাংলাদেশ দলের আপডেট দিয়ে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল তাদের ম্যাচ দিয়ে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তার আগে বাংলাদেশ দল আজ অনুশীলন করেছেন। বাংলাদেশ দল যেখানে অনুশীলন করছেন তা হোটেল থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা দূরে, সেই জন্য বাংলাদেশ দল আসা যাওয়া প্রায় 8 ঘন্টা লেগে যায়। সেই জন্য বাংলাদেশ দল খুব একটা টাইম পায়নি অনুশীলন করার জন্য। তারপরে যে একটি ইনডোর একাডেমিতে অনুশীলন করেছেন, সেখানে বাংলাদেশ দল ব্যাটিং এবং বোলিংয়ের অনুশীলন করেছেন। অনুশীলন শেষে তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বিশ্বকাপে বাংলাদেশে তাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা ম্যাচ তাদের লক্ষ্য এবং প্রতিটি ম্যাচে তারা ম্যাচ জিততে চায়।
এবং তাসকিন আহমেদ এও বলেছেন মাঠ এবং মাঠের বাইরে বাংলাদেশ দলকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে সেটি তিনি একটি ম্যাচ জিতলেই সেই সমালোচনা থেকে সরে আসবে এবং বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের আজ প্রথম ম্যাচ, এই ম্যাচ দিয়ে ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে এবং পাকিস্তানের বিপক্ষের হাই ভোল্টেজ ম্যাচের আগেই এটি তাদের শেষ ম্যাচ বলা যায়। এছাড়া গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেপাল। সেখানে নেপালের দর্শকদের যে উচ্ছ্বাস ছিল সেটি ফলাফলকে ছাপিয়ে গেছে। নিউজ রুম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ তানভীর। দর্শক, এবারে প্রাক বাজেট 2024-25 প্রসঙ্গ। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ হচ্ছে আগামীকাল। অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট পেশ করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থনীতিবিদরা বলছেন, সামষ্টিক অর্থনীতি বাঁচাতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যেসব নীতি গ্রহণ করেছেন তার সঠিক বাস্তবায়ন করাটাই আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ। রেজভি নেওয়াজের রিপোর্ট। 2024-25 অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ঠিক হয়েছে 7,97,700 কোটি টাকা। এই ব্যয় করতে গিয়ে সরকার আয়ের লক্ষ্য চূড়ান্ত করেছে 5,40,000 কোটি টাকা। ঘাটতি ধরা হতে পারে 2,57,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করা হবে 1,57,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ পাওয়ার আশা 1 লাখ কোটি টাকা। আয় করা সম্ভব হবে না নিশ্চিত জানার পরও কেবল অঙ্ক মেলাতে জাতীয় রাজস্ব বোর্ডের কাঁধে চাপানো হচ্ছে 4,80,000 কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা। আমরা কিন্তু একটা গভীর খাদের দিকে চলে গেছিলাম, অলরেডি আছি, এখনো তার প্রান্তে আছি। ইনফ্লেশন কি কমেছে? কমেনি। আমার রিজার্ভ কি বেড়েছে? রাজস্ব কি বেড়েছে? বাড়ে নাই। আমার সবগুলো খাতে ইন্ডিকেটরই আমার গ্রোথ কি বেড়েছে? বাড়ে নাই, কমেছে। তাহলে আমি কি অ্যাচিভ করলাম? দ্যাটস এ কমপ্লিট ফেলিওর। তবে আমি আশা করি যদি এটা করা হয়, পলিসি রেটটা বাড়িয়ে দেওয়া হয়, এই ব্যাংকের লিকুইডিটি সাপোর্টটা কমিয়ে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, মনিটাইজেশন অফ গভর্নমেন্ট বরোয়িংটাকে মনিটাইজ না করা হয়, তাহলে এই পলিসি ওয়ার্ক করবে, ম্যাক্রো স্টেবিলাইজেশন হবে। কিন্তু সময় লাগবে 6 থেকে 9 মাস। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা থেকে উত্তরণে নির্মোহ নেতৃত্ব এবং বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সরকারকে। খুব বড় ধরনের ধাক্কা দিতে হবে। আপনি একদিকে টাকার মূল্যমান পতন ঘটাবেন, সুদের হার বাড়াবেন এবং পুরো প্রবৃদ্ধিকে আপনি নিচু স্তরে নিয়ে এসে অর্থনীতিকে আপনি ঠান্ডা করবেন। হয় এটা করবেন, নহলে আপনার অন্য কোনো জায়গাতে, যেই সমস্ত জায়গাতে নীতি সংস্কারের ক্ষেত্রে আপনার ফাঁক রয়ে গেছে, সেগুলি আরো ঘনিষ্ঠভাবে, কঠিনভাবে মনোযোগ দিয়ে সেগুলিকে শুধরানো দরকার। আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাব ঠিক করা গেছে, কিন্তু কর্মসংস্থানে দীর্ঘমেয়াদী প্রভাব বাড়তে শুরু করেছে। যে নতুন নিয়োগটা আর দেওয়া হচ্ছে না, এক্সপানশনে যেতে পারছে না আর কি। মানে বর্তমান এক্সিস্টিং স্টেটটা ধরে রাখাটাই তাদের জন্য অনেক চ্যালেঞ্জের হয়ে যাচ্ছে আর কি। যে শিল্পাঞ্চলটি হতে যাচ্ছে মিরসরাই, সেখানে আমাদের 46টি গার্মেন্টস হবে, আমরা টাকা জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেখানে প্রস্তুত হয়নি। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে যে শিল্পাঞ্চল বা অর্থনৈতিক অঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না, এটা আমি মনে করি বিনিয়োগও হবে না এবং কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে। স্বায়ত্তশাসিত সংস্থার ব্যয়সহ এরই মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি রাখা চূড়ান্ত হয়েছে 2,78,288 কোটি টাকা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে: ফিরে এলাম বিরতির পর।
সিলেটে বন্যার আশানুরূপ উন্নতি হচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তি পোহাচ্ছেন বন্যার্ত মানুষ। বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা ও কুশিয়ারা নদী সহ সকল নদীর পানি কিছুটা কমলেও এখনও 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে কদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সিলেট নগরী সহ জেলার বন্যা কবলিত 10 উপজেলায় বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি, যে কারণে এখনও কষ্টে দিন কাটছে বন্যার্তদের। রাস্তাঘাটের পানি না নামায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের ঘরেতে আটুর উপরে পানি, বুঝছেন, সব মাল চাউনা তো কিছুই বাঁচাইতে পারছি না, সব কিছু পানির তলে। আজকে 3 দিন ধরে পানি হলাম, না রান্না না খাওয়া শুনতাম। আমার একটা হাত বুটের পালঙ্গা ছিল, এটা একবার কাগজের মতন বিল্লে বিল্লে গেছে। নদ নদীর পানি মঙ্গলবার রাতের তুলনায় কিছুটা কমলেও সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে 21 সেন্টিমিটার ও ফেন্সুগঞ্জ পয়েন্টে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সিলেট শহরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় 143 মিলিমিটার। যদি মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় তাহলে সিলেট শহরের পানিটা দ্রুত নেমে যাবে বলে আমার মনে হচ্ছে। অতিবৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢল না নামলে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনাপাড়ের বেশ কয়েকটি এলাকা। ভাঙনে ভেসে গেছে বহু বসতবাড়ি, গাছপালা। ভাঙন আতঙ্কে আরও শতাধিক বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এবারে খেলার খবর।